এবং যারা নারী। শুরুতে আমি একটু জানতে চাই আন্তর্জাতিক নারী দিবসে কোনো বার্তা আমার দর্শকদের জন্য দিবেন কিনা? প্রথমেই আপনাকে অনেক শুভেচ্ছা। আমি যেহেতু জানি যে আমি অনেক সুন্দর, অনেক গুণী একজন মানুষের সাথে আজকে মিট করব, এজন্যই আমি চেষ্টা করেছি নিজেকে একটু পরিপাটি করে আসার। আমি আপনাকে বলছিলাম যে আসলে ট্যাক্স সিজনে আমাদের নিজেদের যত্ন করার সময়টা থাকে না, কিন্তু এটাই আমার বার্তা থাকবে অন্যান্য ওয়ার্কিং মাদার এবং ওয়ার্কিং নারী যারা আছেন, নিজের জন্য একটু সময় বের করে নেওয়া। আপনারা জানেন এই বছর যে আমাদের থিম নারী দিবসের যে ইন্টারন্যাশনাল মানে উইমেন্স ডে থিমটা ছিল ইউএন এর, যে ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান। তো এই জন্য একটু কষ্ট লাগছে যে বাংলাদেশের যে বিষয়টা আপনাকে বলেছি, অনেক ছোট নারী শিশু তাদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে, আমরা এগুলোর প্রতিকার চাই এবং প্রবাস থেকেও যেন আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে নারীরা প্রতিষ্ঠিত, আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব সচেতনতা বাড়ানোর, এটাই থাকবে। আর তাছাড়া এখানে যারা নারীরা আছেন কর্মব্যস্ত প্রবাস জীবনে, নিজের জন্য সময় বের করতে পারেন না, নূপুর আপুকে দেখে একটু উৎসাহিত হব, আমরাও একটু সময় বের করে নিয়ে আমাদেরকে একটু, এই যে আপনারা আমাদেরকে ডাকেন, এটাতে আমরা ইন্সপায়ার্ড হই নিজেকে একটু প্রকাশ করার এবং আসার, মানুষের সামনে নিজেদের কাজগুলোকে তুলে ধরার। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আগে আপনার সাথে আমার দেখা হয়েছে যখন আপনি অন্য প্রতিষ্ঠানে কাজ করতেন, কিন্তু এখন আপনি আপনার নিজের প্রতিষ্ঠান করছেন, এটা আমাদের জন্য একটা অনেক বড় অর্জন। অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। কারণ আমরা প্রবাসী বাংলাদেশী যারা আছি, আমি জানি যারা ৮০ দশকে এসেছিলেন কিংবা অনেক আগে, একজন সিপিএ ছিলেন না বাংলা ভাষাভাষী, একজন অ্যাটর্নি ছিলেন না বাংলা ভাষাভাষী। এখন আমাদের সিপিএ অ্যাটর্নি অনেক হচ্ছে এবং আমাদের নারীরা এগিয়ে যাচ্ছেন। এই যে আপনি এত সুন্দরভাবে কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছেন, সে কারণেই মূলত সম্মান জানানোর জন্যই মূলত আজকের আয়োজন, যারা আলোকিত করছেন আমাদের কমিউনিটিকে। আর সে কারণে শুরুতেই আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার দর্শকদের পক্ষ থেকে, আমাদের কমিউনিটির পক্ষ থেকে। কারণ আপনাদের এই সেবা নিঃসন্দেহে আমাদের কমিউনিটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। যদিও আমার এই শোটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান, আমি ট্যাক্স নিয়েই আলোচনা করতে চাই। ট্যাক্স সিজন যেহেতু চলছে, অনেক অনেক ব্যস্ত এবং মজার কোনো ঘটনা আছে কিনা যেটি ট্যাক্স ফাইল করার সময় আপনার মনে হয় এই টিপসটি আমার দর্শকদের জানানো উচিত, যেন তার ফাইলটি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসেন। একদম বাস্তব অভিজ্ঞতার আলোকে যদি আপনি কোনো ঘটনা বলে সেটির একটু টিপস দেন, তাহলে আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়। কারণ অনেকগুলোই তো ফাইল করেছেন এর মধ্যে। হ্যাঁ, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ নূপুর আপু। তো আপনি যেটা বললেন যে ফাইল গুছিয়ে আনা, এটা একটা অনেক বড় টাস্ক এবং আপনাদের কল্যাণে এখন যেহেতু আপনি যেমন বললেন যে আগে বাংলা ভাষাভাষী সিপিএ ছিল না, এখন অনেক বাংলা ভাষাভাষী সিপিএ আছে এবং সোশ্যাল মিডিয়া এবং আমাদের সাংবাদিক ভাই বোন, আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, আপনাদের বরাত দিয়ে কিন্তু এই ইনফরমেশন গুলো সবার কাছে যাচ্ছে। প্রতি বছরই আপনারা সবাই মিলে চেষ্টা করছেন কমিউনিটিকে একই তথ্যগুলো দেওয়ার, স্ট্যান্ডার্ড ডিডাকশন কিভাবে করতে হয় এবং ট্যাক্সের জন্য কি কাগজপত্র লাগে। আমি দেখি যে প্রত্যেকেই মোটামুটি একই ইনফরমেশন দিচ্ছে। তো আমরা আসলে আমাদের ক্লায়েন্টরাও এখন কিন্তু অনেক এডুকেটেড ক্লায়েন্ট, হ্যাঁ, তারা নিজেরাই জানে। কিন্তু অনেকে অনেক সময় এটা ভেবে বসেন যে আমরা আসলে নিজেরাই হয়তো ট্যাক্স ফাইল করতে পারি, এটা কোনো রকেট সায়েন্স না। কিন্তু যখন একটু জটিল সিচুয়েশন আকার নেয় কোনো একটি ট্যাক্সের বিষয়, তখন সেই জায়গাটাতে আসলে অভিজ্ঞতার পরামর্শ নেওয়া উচিত। এবং যারা আমরা কাজ করি, আমাদের কিন্তু যার যেটাই ডেজিগনেশন, সেটা কিন্তু খুঁজে পাওয়া সম্ভব যদি আপনি আইআরএস এ, তারা রেজিস্টার্ড ট্যাক্স প্রিপেয়ারার, তাদের ডেজিগনেশন কি, তারা কি সিপিএ, এনরোল এজেন্ট অথবা প্রিপেয়ারার, তাদের কিন্তু একটি পিটিআই নাম্বার থাকে। এগুলো কিন্তু সংগ্রহ করা দরকার, কারণ অনেক ফ্রড হচ্ছে। তো এই ফ্রডের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আর আপনি জানেন যে রিসেন্টলি ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের অনেক এমপ্লয়ি ছাঁটাই করা হয়েছে, যদিও এই বিষয়গুলো এখন কোর্টে মামলাধীন অবস্থায় আছে। আজকে আবার দেখলাম যে অনেকে রিইনস্টেট করার কথা বলা হচ্ছে। কিন্তু এখানে একটি বিষয় আছে, এটা ভাবার কোনো অবকাশ নেই যে আইআরএস এর যেহেতু এমপ্লয়ি ছাঁটাই হচ্ছে, ট্যাক্সের কাজ আটকে থাকবে। কারণ আইআরএস এর যারা এসেনশিয়াল এমপ্লয়ি, যারা হচ্ছে ট্যাক্স রিটার্নের ডকুমেন্টস গুলো আপনার অ্যাকসেপ্ট করে, ট্যাক্স রিটার্ন প্রসেসিং করে, তাদেরকে কিন্তু ছাঁটাই করা হয়নি। তাদের জন্য মে পর্যন্ত একটা রেস্ট্রিকশনস আছে। তো সেই কারণে এই কাজগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে সমানতালে। 21 দিনের মধ্যেই রিফান্ড পাচ্ছেন এবং যারা রিফান্ড পাবেন না তারাও কিন্তু ওই ট্যাক্স যে ডিউ সেটা তো দিতেই হবে। যেহেতু আমরা জানি যে আমাদের ট্যাক্স সিজন শুরু হয়েছিল 27শে জানুয়ারি
এবং এটা শেষ হবে এপ্রিলের 15 তারিখ। কিন্তু আজকে কিন্তু একটি উল্লেখযোগ্য দিন, কারণ আগামীকাল কর্পোরেট ট্যাক্স রিটার্ন, যেটা পার্টনারশিপ এস কর্পোরেশন এলএলসি, এই পার্টনারশিপ ট্যাক্স রিটার্ন গুলার কিন্তু ডিউ ডেট ছিল আগামীকাল, কিন্তু সেটা না হয়ে সেই ডিউ ডেটটা হবে 17ই মার্চ। কারণ যখন উইকেন্ডে একটা ডিউ ডেট পড়ে যায় তাহলে তখন আমরা একটা অ্যাডিশনাল ডেট পাই, 17ই মার্চ আমাদের সেই পার্টনারশিপ ডিউ ডেটটা করতে হবে। এবং এই পার্টনারশিপের ক্ষেত্রে একটি বিষয় আছে, আমরা যখন একটি বিজনেসকে আপনার এস্টাবলিশ, আমরা এখন দেখি যে অনেক নারী কর্মীরা আছেন যারা কিন্তু উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তারা চাইলেই কিন্তু তাদের এই বিজনেসটাকে একটু মানে গুছিয়ে একটি অর্গানাইজ করে একটি সম্পূর্ণ বিজনেসের রূপ দিতে পারেন, এবং সেখান থেকে তখন যাদের যে ইনকাম গুলো আসবে, যে বেনিফিট গুলো তারা পাবেন, তখন তারা কিন্তু সেইগুলোকে আরো বেশি করে ইউটিলাইজ করতে পারবেন, তারা তাদের বিজনেসটাকেও এক্সপ্যান্ড করতে পারবেন, এবং তাদের যে ইন্ডিভিজুয়াল যে সমস্ত প্রপার্টি বা যে সমস্ত ইনকাম, সেগুলোর সাথে কিন্তু কোমিঙ্গেল হবে না বিজনেসের বিষয়টা। আপু, আপনি কি আছেন? হঠাৎ করে আপনাকে আমি দেখছিলাম না, ভাবলাম যে ওরে বাবা আমি একা না করলে আমরা অন্ধের মতো, আসলে এরকম আমাদের একটা পর্দা থাকে। তো সেটা একটা বিষয় থাকে যে মানে নারীরা যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, দেখা গেল যে তারা ক্যাশ ইনকাম করছেন, সেটা ব্যাংকে রেখে দিচ্ছেন, কিন্তু একটি বিজনেস যদি হিসেবে তারা সংগঠিত করে ফেলেন, তাদের যারা উদ্যোক্তা আছেন, তখন কিন্তু তারা বেনিফিটও বেশি পাবেন, হয়তো ট্যাক্স দিতে হবে, কিন্তু সেটার বদলতে গিয়ে কিন্তু তারা অনেক ধরনের লোন, গ্র্যান্ট এবং এই তাদের বিজনেস এক্সপ্যান্ড করার যে বিষয়গুলো সেগুলোও থাকবে। একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে যে মজার বিষয় না, আসলে এগুলা মানে চলার পথে আমরা যেগুলো দেখছি আর কি ইনফরমেশন। কানেডিকাটে আপনি জানেন যে আমি আসলে অনলি লাইসেন্সড কানেডিকাটে আমি সিপিএ। এটার জন্য আমাদের কিন্তু প্রতিটা স্টেটেই যে ট্যাক্স রিটার্নের জন্য লাইসেন্স হতে হবে এটার কোনো কথা নাই। একটি স্টেটের লাইসেন্স দিয়ে আপনি বিভিন্ন স্টেটে ট্যাক্স রিটার্ন করতে পারেন, কিন্তু যখন একটি স্টেটে আপনি অফিস মেনটেন করবেন, অফিস খুলবেন, সেই স্টেটে কিন্তু তখন আপনাকে মানে কমপ্লায়েন্স অনুযায়ী আপনাকে কিন্তু তখন লাইসেন্সড হতে হয়। তো আমার কিন্তু একেবারে রেসিপ্রসিটি না, শুধু আমি নিউ ইয়র্ক, ফ্লোরিডা এবং কানেডিকাটের 3টি স্টেটে কিন্তু আমার লাইসেন্স আছে। তো সেই জন্য কানেডিকাটে আমি একটি অফিসও মেনটেন করছি। এখানে নিউ ইয়র্কের মতো না হলেও এবার কিন্তু হোম কেয়ার, একটি প্রতিষ্ঠিত হোম কেয়ার কানেডিকাটেও আমি পেয়েছি, এবং তারা কিন্তু উনি যে ভদ্রলোক, সে আরেকজনের কাছে ট্যাক্স রিটার্ন করাতেন, এবং উনি আসলে যেহেতু নতুন, উনিও বিজনেস ওনারও নতুন, তো উনি কিন্তু যখন দিলেন ওনার এমপ্লয়ীদেরকে, যখন উনি ইনকাম মানে W2টা না দিয়ে উনি কিন্তু পে স্টাব দিয়েছেন, কারণ ওনার যে পেরোল কোম্পানি তারা কিন্তু W2টা ঠিক মতো প্রসেসিং করেনি, কিন্তু ইয়ার এন্ডে এসে উনি পে স্টাব দিয়ে উনি দেশে চলে গেলেন। এবং তখন ওনার এমপ্লয়িরা এসে আমাকে বললেন, একজন এমপ্লয়ি এসে আমাকে বললেন যে আপু, আমি W2 ছাড়া ইনকামটা কিভাবে রিপোর্ট করব। এবং আরো 2-1 এরকম এসছেন, তারা যদিও নিউ ইয়র্কে কিছু কিছু ট্যাক্স প্রিপেয়ারের কাছে করেন। তা আমি তখন তাকে বললাম যে আপনি W2 পাননি বলে পে স্টাব ওনার কাছে আছে। পে স্টাব হলো আপু প্রতি মাসে আমরা যে স্টাবটা পাই, 12 মাস জুড়ে কিন্তু আমরা পে স্টাব পাই, সেটাতেই কিন্তু আমাদের বিবরণ থাকে যে আমরা কি ট্যাক্স দিচ্ছি, আমরা কি ইনকাম পাচ্ছি। 12 মাস পরে গিয়ে এমপ্লয়ারের দায়িত্ব হলো একটি সামারি W2 IRS কে একটি কপি দেওয়া এবং একটি কপি কিন্তু এমপ্লয়িকে দেওয়া। তো সেটা কিন্তু এমপ্লয়ি তখন রিপোর্ট করে IRS এর কাছে, কিন্তু এমপ্লয়ার যদি W2 IRS এর কাছে রিপোর্ট না করে, that doesn't stop you from reporting your income. আমার কাছে পে স্টাব আছে, এবং এটা দিয়ে আমি চাইলে কিন্তু আমার ট্যাক্স রিটার্ন ফাইল করে IRS এর কাছে পৌঁছে দিতে পারি, এবং আমার W2 না যদি আমাকে ইস্যু করা হয়, that's a problem of the employer. The employer needs to then pay penalty or give answer to the IRS. কিন্তু আমি কিন্তু আমার ওই যে ভদ্রলোক এসছেন, ওনার ইনকামটাকে শো করে সেটা আবার রুল IRS এর যে 7/2014 রুল অনুযায়ী এক্সক্লুড করে, কানেডিকাটের জন্য এটা এক্সক্লুশন ছিল, তার কিন্তু ট্যাক্স রাইট মানে ট্যাক্স ফাইল হয়ে গেছে, এবং সে ফেডারেল এবং স্টেট থেকে বেনিফিটও পেয়েছে। এবং এখন তাদের যে এমপ্লয়ার, যে হোম হেলথ কেয়ার বিজনেস ওনার, উনি আমার কর্মদক্ষতা দেখে উনিও এখন আমার ক্লায়েন্ট হয়ে গেছেন। আসলে এটাও আমাদের একটা মাইন্ডসেটের ব্যাপার আপু, যে আমরা আসলে মহিলা হিসেবে এরকম একটি কঠিন জটিল পেশায় যখন আমরা আসি, আমাদের বিশ্বাস অর্জন করাটাও কিন্তু অনেক কঠিন। এই যে আপনি আমাকে উদ্বুদ্ধ করলেন, আমার আপন বড় বোন কিন্তু ডাক্তার,
কিন্তু উনি কিন্তু ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার। উনি বাংলাদেশ থেকে ডাক্তারি পাশ করে এসে আমেরিকায় এসে উনি কিন্তু অনেকদিন ওনার ছেলে মেয়ের জন্য ওনার ক্যারিয়ারটাকে উনি আসলে স্যাক্রিফাইস করেছিলেন, এবং একসময় মানসিক কষ্টে কিন্তু উনি ব্রেস্ট ক্যান্সার হওয়ার পরে সেটা আবার সার্ভাইভও করেছেন। তো আমরা আসলে সেজেগুজে, যেহেতু আমরা নারী, বাংলাদেশি নারী, আমাদের বসন ভূষণে আমরা কিন্তু সাজগোজ করব, সুন্দর থাকব, কিন্তু সেটার জন্য কিন্তু আমাদের কর্মদক্ষতাটাকে ছোট করে দেখা যাবে না। এইটাই আমি বলি যে আমাদেরকেও এগিয়ে আসতে হবে, আবার কমিউনিটিরও কিন্তু আমাদেরকে একই পরিমাণ মূল্যায়ন করতে হবে যেটা তারা একজন বিদেশি মানে প্রফেশনালকে যেভাবে মূল্যায়ন করে, আমাদের ক্ষেত্রেও তাদের সেই মাইন্ডসেট নিয়ে এগিয়ে আসতে হবে। এখানে নারী পুরুষের ব্যাপারটা না, জেন্ডার ডিফারেন্সিয়েশন না, এখানে কিন্তু দেখতে হবে কার কর্মদক্ষতা কতটুকু। তো এটা একটা আপনাকে আমি এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। না, খুব সুন্দর। এবং এই জায়গাটি থেকে আমি একটু প্রশ্ন করতে চাই যে নারীকে সব সময় প্রমাণ করতে হয়, পরীক্ষা দিতে হয় যে আমি পারি, আমি এবং বারবার এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এই যে আপনি ক্লায়েন্টের কথা বললেন যে যে কোনো পেশায়, আমি গণমাধ্যমে ছিলাম দীর্ঘদিন, আমাকে প্রমাণ করতে হয়েছে যে এই কাজটি আমি পারি, আমাকে দিয়ে হয়। কিন্তু একজন পুরুষকে কিন্তু সেটি করতে প্রমাণ করতে হয় না। বললাম যে একজন পুরুষ যখন স্যুট টাই পরে সেও কিন্তু নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছে, তখন সেটা কিন্তু তার জন্য হয়ে যায় একটি আলাদা বৈশিষ্ট্য। কিন্তু আমরা কিন্তু সাজতেও ভয় পাই আপু, কারণ বেশি সাজলে যদি মনে করে যে সাজুনি বুড়ি, আমরা অন্য কোনো কিছুই পারি না। তো সেই জন্য আপনাদের মতো আমাদেরকে এই জন্যই এগিয়ে আসতে। আপনি দেখেন বলার সাথে সাথে আমি আসলাম ছুটে, কারণ আমি এই কারণেই যে আপনাকে আমার ভালো লাগে। আর আমি আমার মাকে দেখেছি, উনি স্কুল টিচার ছিলেন, কিন্তু উনি কিন্তু সুন্দর খোপা বেঁধে সুন্দর সাজগোজ করেই স্কুলে যেতেন। তো এইটা আমাদের উপরে অবশ্যই আছে, কিন্তু আমি মনে করি যে আমাদের নারীরা অসম্ভব চেষ্টা করছেন। আরো একটা জিনিস দেখেন, আমি যেহেতু চাকরি করি কর্পোরেট জায়গায়, আমি দেখি যে স্কিল গুলার প্রয়োজন হয়, অর্গানাইজেশনাল স্কিল, কমিউনিকেশন স্কিল, বিভিন্ন পেশার মানুষকে ম্যানেজ করা, আমরা বলি ম্যানেজিং আপ, ম্যানেজিং ডাউন, ম্যানেজিং সাইডওয়েজ। তার মানে আমাদের উপরে যারা বস তাদের সাথে আমাদের একরকম ভাবে ম্যানেজ, আবার আমাদের নিচে যারা আছে তাদেরকে আমরা একভাবে ম্যানেজ করি, আমাদের কলিগ যারা তাদেরকে আমরা একভাবে ম্যানেজ করি। কিন্তু এই জিনিসগুলা আমাদের দেশের নারীরা এমনিতেই জানে, কারণ তারা কিন্তু বাড়ির কাজে দক্ষ, বাজেটিং এবং ফাইন্যান্সিং এ দক্ষ, তারা আপনার বিভিন্ন স্তরের মানুষজনের সাথে বিভিন্ন ভাবে ডিপ্লোম্যাটিক্যালি কমিউনিকেশনে দক্ষ। সেই জন্য আমাদের নারীরা প্রফেশনের আরো অনেক ভালো করে। এবং আপনি জানেন যে ইসলাম ধর্মে এখন যেহেতু রমজান মাস চলছে, বিবি খাদিজা, শি ওয়াজ ওয়ান অফ দ্য, মানে কি বলবো, মোস্ট সাকসেসফুল বিজনেস ওমেন। তো এই জন্য আমরা আসলে চাইবো যে আমরা সবাই মিলে কাজ করি, যে বিভিন্ন পেশার নারীরা আমরা যে যেখানে আছি আমরা উই লিফট ইচ আদার আপ, তাহলে আমরা আরো বেশি করে অ্যাম্পলিফাই করতে পারবো আমাদের ভয়েস গুলোকে। এবং আমি আমার অনুষ্ঠানের মাধ্যমে এটাই চেষ্টা করি, কারণ আমাদের নারীদের যেহেতু কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আসতে হয়, আমি খুব চেষ্টা করি প্রমোট করার জন্য নারীদের। কারণ আমি যেহেতু নারী, আমিও বিভিন্ন জায়গায় কর্পোরেট লেভেল থেকে কাজ করে এসেছি, দেখেছি কি প্রতিবন্ধকতা, দেখেছি আমার সংসার, সন্তান, এবং একই সাথে অফিসও পরীক্ষা দিতে হয়, বারবার পরীক্ষা দিতে হয় যে আমি কাজটি পারি কিনা। আরেকটি টিপস নিতে চাই, ট্যাক্স সিজন যেহেতু চলছে, এই মুহূর্তে আপনি কোন টিপসটি দিতে চান? যেহেতু আজকে সাধারণ আলোচনা, এই কারণে ট্যাক্সের বিষয় ভিত্তিক আমি আলোচনায় যাচ্ছি না। নারী দিবসের অনুষ্ঠান, আর আমি ছোট ছোট টিপসও নিচ্ছি আপনার কাছ থেকে। আর কোন টিপস দিবেন আমার দর্শকদের জন্য? হ্যাঁ, তো আপু আমরা দেখি যে সাধারণত যারা সেলফ এমপ্লয়েড যারা আছেন, আমাদের অনেকেই সেলফ এমপ্লয়েড আছেন, তো তারা কিন্তু সেই আমি দেখি যে গদবাঁধা ট্যাক্স রিটার্ন গুলো করেন, ইনকামটা আসে এবং এক্সপেন্স গুলো দেখান, এবং সেখান থেকে মূলত তারা একটি লস বের করতে চান, যেটা দিয়ে তারা কিন্তু তাদের ইনকাম ট্যাক্সটাকে কমিয়ে আনতে চান। কিন্তু এভাবে শুধু যে এক্সপেন্সের মাধ্যমে, হ্যাঁ আপনি অর্ডিনারি এবং নেসেসারি এক্সপেন্সেস আপনি সবসময় দেখাতে পারেন, কিন্তু এছাড়াও আপনার কিন্তু ট্যাক্সকে কমিয়ে আনার অন্য পথও আছে। আবার যারা W2 এমপ্লয়ি, আমরা জানি যে আসলে আমাদের তো ট্যাক্স কেটে নেয়, তাহলে কি করে আমরা আমাদের ট্যাক্সটাকে কমিয়ে আনবো? যে W2 যে ইনকামটা আছে, এই দুটো বিষয়ে একটা টিপস আছে, সেটা হলো যে আমাদের এমপ্লয়াররা কিন্তু বিভিন্ন রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আমাদেরকে অফার করেন। বিভিন্ন জায়গায় যখন আমরা কাজ করতে যাই, তাদের 401k প্ল্যান থাকে, বা গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য নিউ ইয়র্ক স্টেটের 403b ইত্যাদি বিভিন্ন প্ল্যান থাকে। এর বাইরেও কিন্তু একজন এমপ্লয়ি বা একজন W2 ওয়ার্কার চাইলে ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, যেটাকে বলে IRA, এটা তেমন বিশেষ কিছু না, একটি ব্যাংক
অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, চার্লস শোয়াব বা বিভিন্ন যারা আছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা জেপি মর্গান চেজ বা সিটি ব্যাংক, এখানে গিয়ে আপনাকে বলতে হবে আমি একটি ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চাই। সেই বিষয়ে আপনাকে শপিং করতে হবে যে কারা বেটার ডিল দিচ্ছে আইআরএ এর ক্ষেত্রে। তো সেখানে গিয়ে যদি আপনি ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট ওপেন করেন, দু রকমের আইআরএ আছে, একটা হচ্ছে ট্রেডিশনাল আইআরএ আর একটা হচ্ছে রথ আইআরএ। রথ আইআরএ হচ্ছে আপনি যখন চাকরি করেন W2 তে যে ইনকামটা পান সেই ইনকামটা ট্যাক্স কেটেই তো আপনার কাছে আসে, সেখান থেকে এবার একটা অ্যামাউন্ট 10,000 বা 15,000, এটার একটা নির্দিষ্ট সীমা আছে, এই বছরের জন্য হচ্ছে 7,000, 7,000। তো এই অ্যামাউন্টটা যখন আপনি আইআরএ তে রেখে দিলেন, সেটাকে কিন্তু আপনি একটি ডিডাকশন হিসেবে আপনার ট্যাক্স রিটার্নে শো করতে পারবেন, বিফোর দ্য লাইন, অ্যাবাভ দ্য লাইন ডিডাকশন। তখন সেটা আপনার ট্যাক্সেবল ইনকামকে কিন্তু কমিয়ে নিয়ে আসবে। আবার আপনি যদি ট্রেডিশনাল আইআরএ করেন, সেক্ষেত্রে আপনার এমপ্লয়ারকেই আগে আপনার বলে দিতে হবে যে আমার কিন্তু অমুক জায়গাতে একটি আইআরএ আছে, সেখানে আপনার কন্ট্রিবিউশনটা তারা অ্যামাউন্টটা ওই অ্যাকাউন্টে ঢুকিয়ে যে নেট আপনার W2 যে অ্যামাউন্ট থাকবে সেটা থেকে ট্যাক্স কেটে নিয়ে আপনাকে ডাইরেক্ট ডিপোজিটের মাধ্যমে বা পে স্ট্যাবের মাধ্যমে তারা টাকাটা দিবে। এবং যে কোনো ট্রেডিশনালি হোক অথবা রথ আইআরএ হোক, এই আইআরএ তে যে টাকাটা আপনি কন্ট্রিবিউট করবেন সেই টাকাটা কিন্তু আপনি চাইলে ডিডাক্ট করতে পারবেন আপনার ট্যাক্স রিটার্ন থেকে। এবং আরো মজার বিষয় হচ্ছে এই কন্ট্রিবিউশনের সময়টা কিন্তু ডিসেম্বর 2024 না, এই কন্ট্রিবিউশনের সময়টা হচ্ছে এপ্রিল 2025 আপ টু দ্য ট্যাক্স ডে। সো আপনি যদি এপ্রিল 15 তারিখ 2024 গিয়েও আপনার আইআরএ তে গিয়ে ট্যাক্স রিটার্ন ওই যে কন্ট্রিবিউশনটা জমা দিয়ে আসেন, সেটা কিন্তু আপনি আপনার 2024 ট্যাক্স রিটার্ন থেকে কেটে নিতে পারবেন। এটা হচ্ছে একটা বড় টিপ। আর এই টিপটা কিন্তু সেলফ এমপ্লয়েডদের ক্ষেত্রেও প্রযোজ্য। তারা কিন্তু এসিপি আইআরএ করতে পারে, সেপ আইআরএ, সিম্পলিফাইড এমপ্লয়ি পেনশন আইআরএ। যারা উবার ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, বিভিন্ন কাজে আছেন, বিভিন্নভাবে যারা সেলফ এমপ্লয়েড প্রফেশনাল, তারা কিন্তু চাইলে এইভাবে একটি আইআরএ করে সেই টাকাটা কিন্তু তাদেরই থাকছে, এটা কিন্তু তাদের রিটায়ারমেন্ট বেনিফিট। আপনি দেখছেন যে সোশ্যাল সিকিউরিটি নিয়ে এখন নানা কথা, তো আসলে সোশ্যাল সিকিউরিটি কিন্তু গভর্নমেন্ট দ্বারা একটি নিয়ন্ত্রিত একটি ফান্ড, যেখান থেকে আমরা আশা করি যে ভবিষ্যতে আমরা রিটার্ন পাবো। কিন্তু নেভার পুট অল ইয়োর এগস ইন দ্য সেম বাস্কেট। তো সেই ক্ষেত্রে আপনি যখন আপনার ইনকাম সোর্সকে ডাইভার্সিফাই করতে চান, তখন বিভিন্ন ইনভেস্টমেন্ট ছাড়াও এই কাজগুলোতে কিন্তু আপনি এই রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট বা আমেরিকার যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে, আপনার আছে এডুকেশন সেভিংস ফান্ড আছে, হেলথ সেভিংস অ্যাকাউন্ট আছে, এগুলো কিন্তু কাজে লাগে। এবং এখানে আপনি চাইলে ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্টও করতে পারছেন এবং বিভিন্ন কাজে আপনার আফটার ট্যাক্স সেই যখন আপনি বের করবেন এইচএসএ ফান্ড থেকে, কথার কথা আপনি যদি উইথড্রল নেন, তখন কিন্তু সেটা যদি আপনি আপনার বাচ্চাদের এডুকেশনের কাজে বা আপনার এডুকেশনের কাজে ইউজ করেন, you don't have to pay taxes on that amount. So এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কিছু আপনার অনেক ধন্যবাদ। আমি নিজেও জানতে চাচ্ছিলাম যে আমরা যারা W2 তে জব করি, চাকরি করি, বছর শেষে এত ট্যাক্স দিতে হয়, সেখানে কিভাবে একটু কমিয়ে আনা যায়। এই টিপসটি নিঃসন্দেহে আমার নিজেরও কাজে লাগবে, আপনি যে W2 বললেন সেটি, এবং আমার দর্শকদের নিঃসন্দেহে এই বিষয়গুলো কাজে লাগবে। আর কোন বিষয়টি একটু উল্লেখ করতে চান? বিশেষ করে ডিডাকশন নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে ফেলি, যে কারণে আইআরএস এর সবচেয়ে রেড ফ্ল্যাগ এর আওতায় পড়ে সেলফ এমপ্লয়িরা সবচেয়ে বেশি। এক্ষেত্রে একটু সতর্কতামূলক কি ধরনের টিপস দিবেন? অ্যাবসলিউটলি। কারণ দেখেন, আমরা যখনই আজকাল যখনই কোনো আপনার ট্যাক্স পেয়ার কোনো প্রফেশনালের কাছে যায়, তারা কিন্তু আজকাল আমাদের কমিউনিটিতে যেহেতু বিভিন্ন খাতে ব্যবসায়ী এবং যারা আপনি জানেন আইটি প্রফেশনালস, তারা কিন্তু এখন বিভিন্ন খাতে অনেকে রেস্টুরেন্ট ওপেন করছেন, অনেকে অন্যান্য বিভিন্ন ব্যবসায় আসছেন। যেহেতু তাদের একটা হাই ইনকাম সোর্স, তো তারা কিন্তু ডাইভার্সিফাই করছেন ইনকামটাকে এবং ইনভেস্ট করছেন কমিউনিটিতে। তখন তারা একটি এলএলসি, পার্টনারশিপ, কর্পোরেশন ইত্যাদিও কিন্তু তারা আপনার গঠন করছেন। তো সেই ক্ষেত্রে এই যে সেলফ এমপ্লয়েড যারা মানে আছেন ট্যাক্স পেয়ার, তারা যখন একটি এলএলসি অথবা পার্টনারশিপ, হাজবেন্ড ওয়াইফ বা ভাই বোন বা অন্য কাউকে নিয়ে যখন একটি পার্টনারশিপ বা এলএলসি কে অর্গানাইজ করেন, এটা কিন্তু প্রফেশনালরা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে একটি ইআইএন নাম্বার নিয়ে এলএলসি করে দিচ্ছে। কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে যে সেই এলএলসি বা পার্টনারশিপ থেকে আপনি লস বের করে নিয়ে আসছেন, এবং সেই লস বের করে নিয়ে এসে তাড়াহুড়ো করে কিন্তু আপনি আপনার W2 ইনকামটাকে অফসেট করার জন্য বারবার সেই লসটা দেখাচ্ছেন। তখনই কিন্তু আইআরএস আপনাকে একটা চিঠি পাঠিয়ে দিবে, যদি আপনার কোনো
অর্গানাইজড এলএলসি বা পার্টনারশিপ থাকে এবং সেখানে আমরা এটাকে বলি হলো বেসিস, অর্থাৎ আপনি একটি পার্টনারশিপ ওপেন করলেন, 10 টাকা সেখানে ইনভেস্ট করলেন, সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কিন্তু সেই এই এলএলসির উপরে যা লাভ ক্ষতি যখন আপনার হবে পুরো বছরে, সেই লাভ ক্ষতি, এমনকি আপনার যদি লাভও হয়, আপনার যদি গেইনও হয় এলএলসিতে বা পার্টনারশিপে, সেটা যদি আপনি ডিস্ট্রিবিউশন নাও নেন, ওই লাভটা যদি আপনি বিজনেসেও রেখেও দেন, আপনাকে কিন্তু সেই ইনকামটা শো করতে হবে, ইভেন ইফ ইউ ডু নট টেক ডিস্ট্রিবিউশন। কিন্তু মজার বিষয় হলো, যখন আপনি ডিস্ট্রিবিউশনটা নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু সেটাতে আপনার ট্যাক্স দিতে হবে না, অ্যাজ লং অ্যাজ ইউ টেক আপ টু দ্য অ্যামাউন্ট অফ বেসিস। আপনার যদি বেসিস থাকে পার্টনারশিপে, সেই বেসিসের পরিমাণ আপনি যদি ইনকাম ড্র করেন, ডিস্ট্রিবিউশন নেন, সেটার উপর আপনাকে গেইন দিতে হবে না। আবার বেসিস না থাকলে, যে একটি পার্টনারশিপ আমি ওপেন করলাম, আমি সেখানে ক্যাপিটাল ইনভেস্ট করলাম, 1-2 বছর লস দেখালাম, কিন্তু সেখানে তার মানে আমার বেসিস একেবারে জিরো হয়ে গেল, নাল এন্ড ভয়েড হয়ে গেল। এখন গিয়ে আমি যদি লস নেই, সেই লসটাকে কিন্তু আইআরএস অ্যালাউ করবে না, এবং এই ক্ষেত্রে কিন্তু আপনাকে চিঠি দিয়ে দিবে। তো এগুলো আসলে অনেক ডিটেলস আলোচনার বিষয় আপু। ডিটেলস আলোচনার বিষয়গুলো কিন্তু আমরা যখন সামনাসামনি বসবো বা কেস বাই কেস বেসিসে আমরা আরো বেশি করে পরামর্শ দিতে পারবো। তবে আমার কাছে মনে হয় যে যখন আপনারা ডিডাকশন দেখাবেন, সেই ডিডাকশনটাকে অর্ডিনারি এবং নেসেসারি কিনা, অনেক বেশি আপনি যদি ডিডাকশন দেখিয়ে ফেলেন, ইটস এ রেড ফ্ল্যাগ। এবং কনসিস্টেন্সি, আপনি 1 বছর একটি বাড়ি কিনবেন, সেজন্য আপনার ইনকামটাকে দেখালেন $100,000, পরের বছরে গিয়ে ধুপ করে আপনার ইনকামটাকে কমিয়ে নিয়ে আসলেন $15,000, দ্যাটস অ্যানাদার রেড ফ্ল্যাগ। সাধারণত 3 বছরের যে কনসিস্টেন্ট ট্যাক্স রিটার্নের যে ইনকাম এবং এক্সপেন্সেস, সেটা আপনি দেখবেন $10-15,000 ওঠানামা হয়, কিন্তু যখন অনেক বেশি ডিসক্রিপেন্সি হয়, তখন কিন্তু একটা রেড ফ্ল্যাগ। এবং এই জন্যই আইআরএস কিন্তু একটা সেফ হারবার রুল রাখে। সেই সেফ হারবার রুলেও কিন্তু দেখবেন যে মার্জিনটা 90 থেকে 110% এর মধ্যে রাখে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে গত বছর আপনি ট্যাক্স দিয়েছেন $100, এই বছর ইউ আর নট রেডি টু পে টু ফাইল ইউর ট্যাক্স রিটার্ন। আপনি জানেন যে আমাদেরকে ট্যাক্স ফাইল না করলেও, যদি আমি যদি মনে করি যে আমার আসলে $1,000 বেশি ট্যাক্স অব্লিগেশন থাকবে, আমাকে কিন্তু সেটা এস্টিমেটেড ট্যাক্সের মাধ্যমে, অথবা ট্যাক্স যখন আমি এক্সটেনশন নিব, তখন কিন্তু আমাকে সেটা দিয়ে আমাকে সেফ সাইডে থাকতে হবে। তো সেই সেফ সাইডে আমি কত টাকা ট্যাক্স দেব? আমার গত বছরের ট্যাক্স যেটা আমি দিয়েছি, সেটা হলো আমার বেঞ্চমার্ক। সেই গত বছরের সমপরিমাণ 100%। আমি যদি গত বছর আমার ট্যাক্স হয়ে থাকে $1,000, এবছর যদি আমি $1,000 দিয়ে দিই, আমি সেফ। আমি যদি হাই ইনকাম আর্নার হই, 75,000 এর উপরে এজিআর, তখন সিঙ্গেলদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি 110% ট্যাক্স দিব। গত বছর আমার যা ট্যাক্স ছিল, সেটার 110% বেশি দেব। অথবা আমি যদি এই বছর আমার ফাইলটা রেডি করা আছে, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো কিছু কাগজপত্র এখনো আমার কাছে আসে, আমি দেখছি যে আমার আসলে এই বছরের ট্যাক্সটা হলো $100 আসবে, সেই ক্ষেত্রে আমার কারেন্ট ট্যাক্স ইয়ারের 90% যদি আমি দিয়ে দেই আইআরএস কে এক্সটেনশন নেওয়ার সময়, দেন আই এম অন দ্য সেফ সাইড। সো এই 90 to 110% মার্জিনটাকে আমরা বলি সেফ হারবার রুল। এই জিনিসগুলো মেনে চললে আন্ডার পেমেন্ট পেনাল্টি বা হুটহাট করে আপনার ইনকাম কমানো বাড়ানো, বা আপনার পার্টনারশিপ এলএলসির ক্ষেত্রে আপনি অর্গানাইজ করছেন কিন্তু ইউ ডোন্ট নো হাউ টু ক্যালকুলেট ইউর বেসিস, বিজনেস ট্যাক্সের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞর কাছে যাওয়া উচিত। অনেকেই আজকাল রবিনহুড বা ইত্যাদি বিভিন্ন মাধ্যমে স্টকস বন্ডসে আপনার ইনভেস্ট করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় বেসিস নেওয়া আসছে না। উইদাউট বেসিস ইউ আর গেটিং লাইক দ্য স্টেটমেন্ট। তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার ব্যাংককে বলতে পারেন যে গিভ মি আ কমপ্লিট স্টেটমেন্ট অ্যান্ড রিপোর্ট দ্য বেসিস এন্ড এভরিথিং। তো সেক্ষেত্রে সময় নিয়ে আপনি ট্যাক্স রিটার্ন করতে পারেন, অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, যাতে আপনার ভুলের কারণে কোনো মাসুল দিতে না হয়। অবশ্যই, অবশ্যই। এবং আমি সবসময় এই অনুষ্ঠানে বলে থাকি যে ঠিক আছে, আমরা অনেক কিছুই বুঝি, কিন্তু যিনি প্রফেশনাল, যিনি পেশাদার, যিনি যে পেশায় আছেন, তার কাছ থেকে পরামর্শ নিয়েই ট্যাক্স ফাইল কিংবা আইনের কাজগুলো করা উচিত। আমরা যতই বলি খুব সাধারণ, আসলে কিন্তু সাধারণ না। অনেক খুঁটিনাটি, অনেক জটিল বিষয় থাকে, যেটি ভবিষ্যতে অনেক জটিল পরিস্থিতি তৈরি হয়। সেটি আইনি হোক, ট্যাক্সই হোক। কোভিডের সময় আমরা দেখেছি যে ট্যাক্স সংক্রান্ত অনেকেই ট্যাক্স ফাইল করেছেন, কিন্তু তার ট্যাক্স প্রিপেয়ারকে আর খুঁজে পাচ্ছেন না। কিভাবে তারা পিপিপি লোন থেকে শুরু করে সেই সময় আমরা সিচুয়েশন গুলো দেখেছি। আমরা চাই যে আপনারা সুন্দরভাবে, কারণ ট্যাক্স হচ্ছে সারা জীবনের অংশ। এটি এমন না আজকে বছর শেষ।
তাই একজন অভিজ্ঞ পরামর্শের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার ট্যাক্স ফাইলটি করুন। শ্রাবণী সিং, আজকে আপনি ১ম এসেছেন এবং নারী দিবসের বিশেষ অনুষ্ঠানে, সে কারণে কৃতজ্ঞতা। উপসংহারে কি বলবেন? এটাই বলবো যে ট্যাক্স আপনি খুব সুন্দর করে বলেছেন, জীবনের একটি অংশ। ট্যাক্স আসলে আমাদের মানে কি বলবো যে নাগরিক অধিকারটাই আমরা এক্সারসাইজ করি ট্যাক্সের মাধ্যমে, যেভাবে আমরা ভোটের মাধ্যমে করি। ট্যাক্স দিয়েই আমরা ট্যাক্স পেয়ার থাকি এবং আমাদের রাইট, দিস ইজ আওয়ার, মানে আপনি দেখবেন যে ট্যাক্স পেয়ার্স বিল অফ রাইটস আছে, যে ডিডাকশন এবং ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে আমরা ভয় পাবো না, আমরা সততার সাথে কাজ করব এবং আমরা ইনভেস্ট করব আমেরিকার ক্যাপিটালিস্ট সোসাইটিতে, মাথা উঁচু করে থাকবো বাংলাদেশি হিসেবে, আমরা ভয় পাবো না এবং কমপ্লায়েন্ট হয়ে চলবো। ট্যাক্সের সাথেও কিন্তু ইমিগ্রেশনের অনেক কিছু জড়িত, এগুলো আরেকদিন বিস্তারিত সময় পেলে হয়তো একসাথে আলাপ করব। আর আজকে যেহেতু নারী দিবসের জন্য আমাকে এনেছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আমাকে আপনি এই সুযোগটা দিলেন এখানে আসার জন্য। অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কাছে আসবেন। সাহায্য আমরা যদি করতে পারি, এটাতে আমরাই আসলে আরো বেশি নিজেদেরকে ফুলফিলড মনে করি, কারণ আমাদের সার্ভিসটাই হচ্ছে একটা কাইন্ড অফ হিউম্যানিটেরিয়ান সার্ভিস। এবং আশা করি আরেকদিন আপনার সাথে আমরা এই ট্যাক্স সিজনের সময় একটু বিস্তারিত আলোচনা করব, বিষয় ভিত্তিক, যেটি নিয়ে আমরা বিস্তারিত ট্যাক্স নিয়ে আলোচনা করব। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং একই সাথে দর্শক, আমি বলে রাখছি, এটি দা নূপুর চৌধুরী শোর বিশেষ আয়োজন, যে কারণে আমরা আজকে সাজিয়েছি নারীদের নিয়ে, যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি, যারা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, একই সাথে আমাদের মাথা উঁচু করছেন। সে কারণে তাদের প্রতি কৃতজ্ঞ